ককরোচ মুভমেন্ট সাম্প্রতিককালে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক প্রকার তোলপাড় তৈরি করেছে। আমরা দেখব যে যুব অধিকার, প্রতিষ্ঠান বিরোধিতা, ধর্মনিরপেক্ষতা, রাজনীতিকে ব্যঙ্গ করা এবং সমাজতন্ত্রকে আশ্রয় করে ভারতের লক্ষ লক্ষ তরুণ ককরোচ জনতা পার্টি নামক প্ল্যাটফর্মকে কেন্দ্র করে এক ধরনের অনলাইনে প্রতিবাদের বিস্ফোরণ ঘটিয়েছেন। ককরোচ শব্দটা ব্যঙ্গাত্মক বলেই আমরা জানি, তার কারণ এর অর্থ আরশোলা বা তেলাপোকা, এবং একটি তির্যক মন্তব্যকে ব্যঙ্গ করেই আমরা দেখব যে ককরোচ মুভমেন্টের জন্ম হয়েছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত গত 15ই মে একটি মন্তব্য করেছিলেন। আমরা জানি যে ক্ষমতার যারা মাথার উপরে বসে থাকে তাদের সাধারণত কথার কোনো লাগাম থাকে না। ভারতের প্রধান বিচারপতির ক্ষেত্রেও এটি ঘটল। তিনি যেন আলেকজান্ডার দুমোর উপন্যাসের সেই উইলফোর্ড, যিনি বিচার বিভাগের মাথার উপরে ইগলের মতো বসে আছেন। একটি মামলার শুনানি করতে গিয়ে তিনি একজন আইনজীবীকে লক্ষ্য করে হঠাৎ বলে বসেন, আপনিও কি ওই পরজীবী আরশোলা তরুণদের মতো, যারা সাধারণত অলস, যাদের কোনো কাজ নেই, যাদের নির্দিষ্ট পেশা নেই, কর্মসংস্থান নেই, কেউ কেউ স্বাধীন মিডিয়া কর্মী, আবার কেউ কেউ তথ্য অধিকার কর্মী, এবং তাদের কাজই হলো সবাইকে আক্রমণ করা। 15ই মে প্রধান বিচারপতির এই মন্তব্যের পরই সামাজিক মাধ্যমগুলোতে আমরা দেখব ভারতের তরুণ বা জেনজির সদস্যদের মধ্যে প্রবল আলোড়ন তৈরি হয়। এবং 16ই মে অভিজিৎ নামে একজন সমাজ মাধ্যম কর্মী, যিনি আগে আম আদমি পার্টির সাথে কাজ করতেন এবং সাম্প্রতিককালে 2023 সালের পর থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আছেন, তিনি এক্স হ্যান্ডেলে ককরোচ জনতা পার্টি নামে একটা সংগঠনের ঘোষণা দেন এবং যারা অলস, বেকার, মিডিয়াতে সময় কাটায়, এই ধরনের তরুণদের সমবেত হওয়ার আহ্বান জানান এবং একটি ওয়েব পেজ খোলা হয়। ওয়েব পেজে আমরা দেখব যে 48 ঘন্টার মধ্যে প্রায় 40,000-এরও বেশি তরুণ এবং সমাজের বিভিন্ন পেশার মানুষ তার সাথে সংহতি জানিয়ে সেখানে নিবন্ধন করেন। আমরা দেখব যে অভিজিৎ ভারতের রাজনীতিতে আম আদমি পার্টির সাথে জড়িত থাকলেও তিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি নন রাজনৈতিক বা সাংগঠনিকভাবে, বরং বলা চলে প্রজন্মের যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের ভাষাটা তিনি ধরতে পেরেছিলেন, যে ব্যঙ্গের ভেতর দিয়ে এই প্রতিবাদের ভাষাটা প্রকাশ করা যেতে পারে। আমরা দেখব যে তারা ইতোমধ্যে দলের যে লোগো তৈরি করেছে সেটা দেখলে আমাদের কাফকার সেই মেটামরফোসিসের কথা মনে পড়ে যায়, একটা যেখানে গ্রেগর সামসার কথা আমাদের মনে পড়ে যায়। তবে এই আরশোলা নিশ্চয়ই সামসার মতো সর্বংসহা নয়, কারণ তাদের প্রতিবাদী ভূমিকা থেকেই আমরা দেখতে পাচ্ছি শরৎচন্দ্রের সেই উক্তির মতো যে অতিকায় হস্তি লোপ পাইয়াছে, তেলাপোকা টিকিয়া আছে। এই তেলাপোকার নাড়াচাড়াই কিন্তু রাজনীতিতে তোলপাড় তুলে দিয়েছে এবং তাদের যে ইনস্টাগ্রাম পেজ সেটি ইতিমধ্যেই ভারতের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর ফলোয়ার সংখ্যাকে অতিক্রম করে গেছে। এবং আরেকটা মজার ব্যাপার, তারা কিন্তু শুধু নিজেদেরকে এই অনলাইন প্ল্যাটফর্মের ভেতরেই সীমাবদ্ধ রাখছেন না, বরং প্রত্যক্ষ রাজনীতিতে নামারও ইঙ্গিত দিয়েছেন। অভিজিৎ আমেরিকায় থাকলেও আমরা দেখব জেনজির 3 জন সদস্য গত 3রা জুন দিল্লিতে প্রেস কনফারেন্স করেছেন এবং তারা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়ে পথে নামার ঘোষণা দিয়েছেন। 6 তারিখ তারা দিল্লির বিমানবন্দর থেকে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশন পর্যন্ত একটি মানববন্ধন করবেন এবং শোনা যাচ্ছে সেখানে অভিজিৎ যোগ দেবেন। এই হলো ককরোচ মুভমেন্ট সম্বন্ধে আমাদের কাছে প্রাথমিক তথ্য। এবারে আমরা তাদের দাবিদা সম্পর্কে আলোচনায় আসছি। ককরোচ জনতা পার্টি তাদের যে দাবিগুলো সামনে এনেছে, এবার আমরা সেগুলো খতিয়ে দেখার চেষ্টা করব। আমরা জানি যে ভারতের যে সংসদ সেটা দ্বিকক্ষ বিশিষ্ট, একটি রাজ্যসভা, উচ্চকক্ষ আর নিম্নকক্ষ লোকসভা। রাজ্যকক্ষে 245টি আসন আছে, যার ভেতরে 233টি আসনে বিধায়করা ভোট দিয়ে পরোক্ষভাবে রাজ্যসভার সদস্য নির্বাচন করেন। তো সাম্প্রতিককালের রাজনীতিতে আমরা দেখব যে যেসব আমলা বা সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত বিচারপতি রাজনৈতিক দলগুলোর স্বার্থ সিদ্ধি করে তাদের পেশাগত জীবনে কাজ করছিলেন, অনেক ক্ষেত্রে তাদেরকে সেই দলগুলো রাজ্যসভায় সদস্য হিসেবে পাঠায় তাদের পক্ষে কাজ করার পুরস্কার স্বরূপ।
ককরোচ জনতা পার্টির মেম্বাররা দাবি করেছেন কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাজ্যসভার সদস্য করা যাবে না। এটা অত্যন্ত যৌক্তিক একটা দাবি এবং আমার মনে হয় যে রাজনীতিটা প্রকৃত যারা রাজনীতিবিদ তাদের হাতেই থাকা উচিত। এইভাবে রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধি করে তার পুরস্কার স্বরূপ রাজ্যসভায় যাওয়া এটা কোনোভাবেই কোনো যৌক্তিক একটা ব্যাপার হতে পারে বলে আমরা মনে করি না। আরেকটা ব্যাপার তাদের দাবির মধ্যে আছে, আমরা জানি যে ভারতের নারী নিরাপত্তা সহ বহুদিন ধরেই নারী সংক্রান্ত ইস্যুটা আলোচিত হয়ে এসেছে। তারা দাবি করেছেন যে লোকসভার যে আসন আছে সেই আসন বৃদ্ধি না করেই অর্ধেক আসন নারীদের জন্য সংরক্ষিত করতে হবে এবং মন্ত্রিসভারও আসন সংরক্ষিত করতে হবে। এটা এই দাবির পেছনেও নিশ্চয়ই ব্যাপক পরিমাণে যে তরুণীরা আছেন তাদের একটা জনসমর্থন আছে বলে ভাবা চলে। আর সাম্প্রতিককালে আমরা দেখেছি যে মোদী সরকার সাধারণত লোকসভার যে আসনগুলো ছিল সেগুলো পুনর্বিন্যাস করে আসন সংখ্যা বাড়িয়ে প্রায় 800-র কাছাকাছি নিয়ে যেতে চেয়েছিলেন। নিয়ে যে তাদের সারা ভারতব্যাপী তাদের যে রাজনৈতিক আধিপত্য কায়েমের চেষ্টা গণতান্ত্রিক বা সংসদীয়ভাবে সেটাকে একটা আমরা দেখব যে একটা জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন। ককরোচ জনতা পার্টির এই দাবির ফলে সেই জায়গাটিও কিন্তু আমরা দেখব ভেস্তে গেল এবং তারা বলছেন যে চলমান যে আসনগুলো আছে তার ভেতরেই 50% নারীদের জন্য সংরক্ষণ করতে হবে। ভারতের রাজনীতিতে সাম্প্রতিককালে আরেকটা বিতর্কিত ব্যাপার আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সহ অন্য অন্য প্রদেশগুলোর নির্বাচনে, সেটা হলো দাবি করা হচ্ছে এসআইআর এর নাম করে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম কেটে দিয়েছে এবং এর ফলে নির্বাচনগুলোতে বিজেপির জেতার পথে আমরা দেখব এক ধরনের সুবিধা তৈরি হয়েছে। ককরোচ জনতা পার্টির দাবি যে নির্বাচন কমিশনাররা যদি একজন ভোটারকেও অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে বঞ্চিত করে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে সেই নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করতে হবে এবং এই ব্যাপারটিকে তারা শুধুমাত্র একটা সাধারণ অপরাধ নয় বরং সন্ত্রাসবাদের তুল্য হিসেবে গণ্য করেছে। আমরা যদি বিজেপির বাইরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবি দেখি তাহলে কিন্তু ককরোচ জনতা পার্টির এই দাবিটিও অবশ্যই সমর্থনযোগ্য, কারণ এইভাবে ভোটার তালিকা থেকে মানুষকে বাদ দিয়ে বিজেপি সরকার অবৈধভাবে নির্বাচনে জেতার একটা পায়তারা করে আসছে। এটা দীর্ঘদিনের একটা আলোচ্য বিষয় হিসেবে আমরা দেখলাম। তাদের আরেকটা দাবির মধ্যে আছে যে বড় বড় আদানি রিলায়েন্সের যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোর লাইসেন্স বাতিল করতে হবে। তার কারণ দীর্ঘদিন ধরেই একটা বিষয় চর্চা হয়ে আসছে, এই মিডিয়াগুলো সাধারণত ক্ষমতাসীনদের পক্ষে কাজ করে। এই যে মোদি ব্র্যান্ডের কথা আমরা জানি, সেই মোদি ব্র্যান্ড তৈরির পেছনে এই মিডিয়াগুলোই তো দায়ী। এমনকি ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে বিখ্যাত একটা কথা বলা হয়, তিনি যখন ব্রাশ করেন তখনও তিনি পোজ দিয়ে থাকেন যে কোনো ক্যামেরা বোধহয় তার দিকে তাক করে আছে। তো এই মোদি ব্র্যান্ড তৈরির পেছনে কিন্তু এই মিডিয়াগুলোর একটা দায় আছে। তার বাইরে বিভিন্ন প্রাদেশিক পরিষদগুলোর নির্বাচনের আগের থেকে বিভিন্ন অপিনিয়ন পোল জনমত জরিপ করে অনেক সময় সরকার বা নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে আমরা দেখব এই বড় মিডিয়াগুলো এক ধরনের জনমত তৈরি করে আসছিল, যা যুক্তিতর্কের বাইরে এক ধরনের তরল জনসমর্থন কোনো বিশেষ পার্টি বা সরকারের প্রতি তৈরি করত। এই দাবির থেকেই এই ব্যাপারটি লক্ষ্য করেই কিন্তু তরুণরা দাবি করছেন যে এই বড় মিডিয়াগুলোর লাইসেন্স বাতিল করতে হবে এবং ব্যক্তিগতভাবে স্বাধীন যে মিডিয়া সাংবাদিকতা সেই চর্চার পথকে উন্মুক্ত করে দিতে হবে। তাদের পঞ্চম দাবিটা আমার কাছে আরও গুরুত্বপূর্ণ বলে মনে হয়। তারা বলেছেন কোনো বিধায়ক বা কোনো আইনসভার সদস্য থাকা অবস্থায় কেউ যদি দল পরিবর্তন করেন তবে 20 বছর তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং কোনো ধরনের সরকারি পদে যেতে পারবেন না। সাম্প্রতিককালের ভারতের যে রাজনৈতিক সংস্কৃতি সেখানে কিন্তু এই ব্যাপারটা আমাদের প্রবলভাবে দৃষ্টিগোচর হয় যে কোনো নির্দিষ্ট দলের টিকিটে নির্বাচিত হবার পর কোনো বিধায়ক অনেক সময় টাকার কাছে, ক্ষমতার কাছে বা ভয়ের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে দল বদল করেন। আমরা মহারাষ্ট্রে দেখেছি এইভাবে শারদ পাওয়ারের দল এনসিপি ভাঙা হয়েছে অজিত পাওয়ারকে দিয়ে, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের দল শিবসেনা ভাঙা হয়েছে একনাথ শিন্দেকে দিয়ে এবং সেখান থেকে বিধায়কদের এক প্রকার আসামে নিয়ে এসে রাখা হয়েছিল। এবং অতি সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসও এইভাবে ভাঙার পায়তারা
হচ্ছে। এর ফলে ভারতের যে গণতান্ত্রিক যে সংস্কৃতি এবং একজন রাজনীতিবিদের যে চরিত্র, সেই দুটি বিনষ্ট হচ্ছিল। ফলে এই যে বিধায়ক বা সাংসদদের যে রাতারাতি দল পরিবর্তন করা যাবে না, এই দাবিটা ভারতের গণতান্ত্রিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করতে পারি। এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে, এই ককরোচ মুভমেন্ট ভারতের সরকারের পতন ঘটাতে সক্ষম হবে কিনা। আদতে এটি নির্ভর করছে এই অনলাইন প্ল্যাটফর্ম ছেড়ে তাদের রাস্তায় নেমে আসার উপরে। সাম্প্রতিক সময়ে আমরা যদি শ্রীলঙ্কার সরকার পতন দেখি, বাংলাদেশের সরকার পতন দেখি, নেপালের সরকার পতন দেখি, সেগুলোতেও কিন্তু আমরা দেখব যে প্রাথমিক অবস্থায় এই তরুণদের মাধ্যমে অনলাইনেই আন্দোলন দানা বেঁধেছিল এবং প্রতিবাদের বিস্ফোরণ ঘটেছিল। কিন্তু শাসকরা তখনও নিরাপদ বোধ করছিলেন। তাদের পতন তখনই ঘটল যখন এই ব্যাপক সংখ্যক তরুণ জনগণের আরও বিভিন্ন অধিকারের প্রশ্নে তাদের একত্রিত করে রাস্তায় নেমে আসতে পেরেছিল। সুতরাং সরকার পতনের প্রশ্নটা তখনই আসে যখন ব্যাপক মানুষ ভারতের রাস্তায় নেমে আসবে। ভারতের অবস্থাটা যদি আমরা দেখি, এখনও যে এমন ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তা বলা যায় না। তার কারণ কিছুদিন আগে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এবং প্রাদেশিক যে নির্বাচনগুলো হচ্ছে সেই অনেক ক্ষেত্রেও আমরা দেখছি তারা কিন্তু জিতে আসছে। ফলে এরকম একটা সরকারকে ফেলে দেওয়ার জন্য যে ধরনের রাজনৈতিক পরিকাঠামো বা সংগঠনের প্রয়োজন হয়, সেই ধরনের রাজনৈতিক পরিকাঠামো বা সংগঠন যদি তৈরি করতে না পারে, তাহলে কিন্তু সরকারের জন্য এই আন্দোলন খুব একটা যে ভয় বা আশঙ্কার কারণ তেমন মনে করা যায় না। তবে এটা সত্য, এই আন্দোলন দেখে সরকার ভয় পাচ্ছেন। তার কারণ শোনা যাচ্ছে ককরোচ জনতা পার্টির যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, অলরেডি সেখানে সরকারি সহায়তায় হ্যাকাররা সেগুলো হ্যাক করার চেষ্টা করছেন এবং সেই ওয়েবসাইটগুলোর উপরে নানা ধরনের আক্রমণ আসছে। আরেকটা কারণে ভারতের সরকার পতনের সম্ভাবনা ক্ষীণতর, সেটা হলো আমরা যদি শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশে জেএনজিদের আন্দোলনগুলো দেখি, এই আন্দোলনগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে রাস্তায় নেমে আসার পর নির্দিষ্ট একটা শহর দখলের ভেতর দিয়ে সরকারের পতন ঘটেছিল। যেমন শ্রীলঙ্কার কলম্বো, বাংলাদেশের ঢাকা, নেপালের কাঠমান্ডু বা পোখরায় কিছু। আর ভারত যেহেতু বৃহৎ একটা দেশ এবং প্রাদেশিক সরকার ব্যবস্থা সেখানে আছে এবং সমস্ত কিছু দিল্লি কেন্দ্রিক নয়, ফলে শুধুমাত্র দিল্লি কেন্দ্রিক আন্দোলনের ভেতর দিয়ে এই সরকারের কতটুকু পতন ঘটানো যাবে, এটা আমাদের কাছে একটা জরুরি প্রশ্ন হিসেবে দেখা দেয়। তার কারণ আমরা দেখেছি 2004 থেকে 2014 সাল পর্যন্ত যখন কংগ্রেসে সরকার ছিল ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে, তখন দুর্নীতি বিরোধী আন্দোলন করেছিলেন রামলীলা ময়দানে সমাজকর্মী আন্না হাজারে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল। কিন্তু সেই লক্ষ মানুষের সমাবেশ কিন্তু সরকার পতনের দিকে যে নিয়ে যাওয়া, সেটা নিয়ে যেতে পারেনি। সরকার পতন তখনই ঘটবে যখন দিল্লির বাইরে মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতার মতো বিরাট বিরাট যে মহানগরগুলো আছে, সেই মহানগরগুলোতেও যদি ব্যাপক সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে। এখন পর্যন্ত কিন্তু আমরা সেই ধরনের সম্ভাবনা এই অনলাইন কেন্দ্রিক আন্দোলনের ভেতরে দেখতে পাচ্ছি না। তবুও এর বাইরেও আরেকটা কথা থেকে যায়, সেটা হলো যে আমরা যে যুক্তিগুলো দিচ্ছি যে মোদি সাম্প্রতিককালে নির্বাচনে জিতে এসেছে বা ভারতে প্রাদেশিক সরকার ব্যবস্থা আছে, সেগুলো মেনে নিলেও সরকারের জন্য কিছু কিন্তু আশঙ্কার কারণ আছে। তার কারণ মোদি যে নির্বাচনে জিতে এসেছিলেন তার পেছনে যাদের সমর্থন ছিল, নিঃসন্দেহে এই লক্ষ লক্ষ তরুণরাও তাদেরই সদস্য। তো তারা যখন অনলাইনে সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করছে, তখন এটা ভেবে নেওয়ার অবকাশ আছে যে তারা যে জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেই জনসমর্থনটা একই জায়গায় স্থিত নেই। আরেকটা ব্যাপার আমরা দেখব যে বিজেপি সরকার সারা ভারত জুড়ে এক ধরনের আগ্রাসী রাজনীতি বা ফ্যাসিবাদ কায়েম করেছে। আমরা যাকে মাৎস্যন্যায় বলি, অর্থাৎ বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, বিজেপি এরকম ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে টিকতে দিচ্ছে না। আমরা একটা বিখ্যাত কথা জানি যে ভারতের যে সংস্কৃতি, সেটা বহুত্বের ভেতর একত্ব, অর্থাৎ বহু বৈচিত্র্যের ভেতরেই তাদের
একত্ব, বহু নৃতত্ত্বের মানুষ, বহু ভাষা, বহু সংস্কৃতি, এই সমস্ত কিছু মিলেই ভারতবর্ষ। সেখানে কিন্তু এই যে বহু রাজনৈতিক দর্শন, বহু দল বা বহু রাজনৈতিক মতামত, এগুলো একটু জরুরি বিষয়। আমরা দেখব নরেন্দ্র মোদীরা ক্ষমতায় আসার পর এই জিনিসগুলো ধ্বংস করে দিয়েছেন। ওপর থেকে কলকাঠি নেড়ে, অর্থ ব্যবহার করে, ক্ষমতা ব্যবহার করে প্রাদেশিক যে গুরুত্বপূর্ণ দলগুলো ছিল সেই দলগুলো এক প্রকার নিঃশেষিত হয়ে গেছে। সেটা যদি আমরা মহারাষ্ট্রে ধরি, শারদ পাওয়ারের দল বা শিবসেনা, তারপর আমরা যদি উত্তরপ্রদেশে ধরি, সেখানেও সমাজবাদী পার্টি বা মায়াবতীর যে পার্টি ছিল সেগুলোরও একই অবস্থা। কিংবা আমরা যদি বিহারে আসি, বিহারে লালু প্রসাদ যাদবের পার্টির কথা ধরি, বা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির পার্টির কথা ধরি। ফলে এই যে কমিউনিস্ট পার্টি, কংগ্রেস, বিজেপি, এই তিনটা সর্বভারতীয় দলের বাইরে ছোট ছোট যে দলগুলো, বিজেপির আগ্রাসী রাজনীতি সেই দলগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং তারা প্রায় অধিকাংশ রাজ্যে নিজেদের ক্ষমতার বিস্তার করেছে। অর্থাৎ এক ধরনের একদলীয় শাসন পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে। ফলে ওই যে বৈচিত্র্য এবং বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন শহরগত যে নিরাপত্তা, সাধারণত গণ আন্দোলনের ক্ষেত্রে ভারতের সরকারগুলোকে এতকাল রক্ষা করে এসেছে, হয়তো সামনে সেই বাস্তবতা নাও থাকতে পারে। তার কারণ বিজেপি পুরো ভারত জুড়ে এক ধরনের, আমরা যাকে বলছি যে একদলীয় শাসন কায়েম করেছে। এই একদলীয় শাসনটা কিন্তু তাদের জন্য একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। আর এই ককরোচ জনতা পার্টির মুভমেন্টের আরও একটা ব্যাপার গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এর আগে আমরা শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশে যে ধরনের বিদ্রোহ দেখেছি এবং তার ফলে সরকারের পতন ঘটেছে, সেখানে এক ধরনের শাসন ব্যবস্থা পরবর্তীকালে কায়েম হয়েছে। কোথাও আমরা দেখেছি সেই জেনজি সরকাররা ভীষণারি ছিল, শুধুমাত্র সরকার পতন নয়, দেশ নিয়ে তাদের একটা দূরদর্শী চিন্তা ছিল। সেই দেশগুলো ভালো করছে, আবার যে দেশে এই ভীষণটা ছিল না সেই দেশগুলোর অবস্থা খারাপ, উল্টো দক্ষিণ পন্থার উত্থান ঘটেছে। ফলে ককরোচ জনতা পার্টির এই যে প্রতিবাদ কর্মসূচি, সেগুলো সরকার পতন ঘটাতেই পারে। আমরা হয়তো ধরে নিলাম যে সরকার পতন ঘটলো, কিন্তু তার সাথে সাথে তাদের ভীষণারি হওয়া জরুরি। অর্থাৎ একটা সরকারের পতন ঘটার পর সেই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে বা সরকার কিভাবে পরিচালিত হবে, এই ধারণাগুলোও তাদের থাকা দরকার বলে আমি মনে করি। সেখানে এক ধরনের সংকট কিন্তু আছে। তারা প্রাথমিকভাবে রাজনীতিতে নামতে চাচ্ছে যে 6 তারিখ তারা একটা মানববন্ধন দিল্লিতে করবে, এবং আমরা এমন কথাও শুনছি যে বিহারে একটা উপনির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। সুতরাং তাদের এক ধরনের রাজনৈতিক যে অভিলাষ, সেটাও কিন্তু ইতোমধ্যে প্রায় মাসখানেক অতিবাহিত না হলেও আমরা এর মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন আগামী দিনগুলোই নির্ধারণ করবে যে ভারতের রাজনীতিতে তাদের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে।